বিধানচন্দ্র রায় নামটা উঠলে প্রথমে কি মনে আসে? চিকিৎসক নাকি পশ্চিমবঙ্গের রূপকার মুখ্যমন্ত্রী? তার এমন অনেক পরিচয় আছে, তার জন্য তাকে এক কথায় ঠিক চিহ্নিত করা যায় না। তিনি ইঞ্জিনিয়ারও বটে। আজ বলবো কেমনভাবে তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, এছাড়াও তার আরও অনেক কিছুই অজানা বিধানচন্দ্র রায়কে জানানোর এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। অচেনা বিধানচন্দ্র রায় এবং তার অজানা কাহিনী জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বিধানচন্দ্র রায় মানুষটা কেমন ছিলেন? 1925 সালে তার সগর্বে রাজনীতিতে প্রবেশ। উত্তর 24 পরগনার ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি জেতেন। 1 বছরের ব্যবধানে মহিলা ও শিশুদের জন্য তৈরি করলেন ভবানীপুরের চিত্তরঞ্জন সেবা সদন। তার হাতেই আরজি কর মেডিকেল কলেজ, যাদবপুর টিবি হাসপাতাল, কমলা নেহেরু হাসপাতালের পথ চলা শুরু। কল্যাণী বা বিধাননগর, যা সল্টলেক নামে আমরা বেশি চিনি, তারও তো রূপকার তিনি। কিন্তু মেঘালয় তাকে মনে রেখেছে ইঞ্জিনিয়ার হিসাবে। সেই গল্পই আজকে আমি বলবো, কারণ তার বুদ্ধি ও পরিকল্পনায় তৈরি বিশপ বিডন জলপ্রপাতের জলবিদ্যুৎ কেন্দ্র সদ্যই 100 বছর পূর্ণ করল। এখনো সেই বিধানচন্দ্র রায় যেটা শুরু করেছিলেন 1922 সালে, তার ফল ভোগ করছে শিলং। এখনো সেই জলপ্রপাতের বিদ্যুৎ থেকেই আলোকিত হয় ঐতিহাসিক এবং পর্যটনের শহর শিলং। বিধানচন্দ্র রায় 1911 সালে ইংল্যান্ড থেকে ডাক্তারি শিখে এসেছিলেন, আর তার দাদা সাধনচন্দ্র দাসও ইংল্যান্ড থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখে এসেছিলেন। বিধানচন্দ্র রায়ের বাবা প্রকাশচন্দ্র রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শিলংয়ে, মানে মেঘালয়ের রাজধানী শিলংয়ে তিনি ব্রাহ্ম সমাজের প্রচারের কাজ করেছিলেন। বারংবার তিনি যেতেন। বিধানচন্দ্র 1920 সালে ওখানকার লাবানে একটি বাড়ি তৈরি করারও কাজ শুরু করেন। সেই বছরেরই অক্টোবর মাসে পুরো রায় পরিবার গিয়েছিলেন শিলং বেড়াতে। সেখানকার প্রাকৃতিক শোভা এবং আরও অনেক কিছু আছে শিলংয়ে। সেই শিলং শহরকে নিয়েই তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস। সেই শহরে খুবই ভালো ছিলেন রায় পরিবারের সদস্যরা, কিন্তু তাদের কাছে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বিদ্যুতের অভাব। আর তারপর যা ঘটল সেটা এক ঐতিহাসিক কাহিনী। লাবানের বাড়ি থেকেই দেখা যায় বিশন বিডন জলপ্রপাত। যারা শিলং ঘুরতে গেছেন তারা অবশ্যই সেই জলপ্রপাত দেখেছেন। কিন্তু বিধানচন্দ্র ভাবলেন, জলপ্রপাত যখন রয়েছে তখন বিদ্যুৎই বা কেন থাকবে না। এরপরে তিনি খোঁজ খবর করতে করতে জানতে পারলেন 1908 সালে JW মিয়ারেস নামে এক ব্যক্তি ওই জলপ্রপাতকে ব্যবহার করে একটি জল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু কাজ এগোয়নি। এই সময় তার সঙ্গে আলাপ হয় ওই শিলংয়েরই বাসিন্দা আর দত্ত নামে এক ব্যক্তির। এরপর ইঞ্জিনিয়ার দাদা সাধনচন্দ্র এবং আর দত্তকে নিয়ে বিধানচন্দ্র লেগে পড়লেন একটা জলবিদ্যুৎ কেন্দ্র বানানোর কাজে। সিদ্ধান্ত হলো 3 জনে মিলে একটি যৌথ স্টক কোম্পানি তৈরি করবেন। সেই মতো জলবিদ্যুৎ প্রকল্প তৈরির লাইসেন্সের আবেদন জমা দিলেন তারা। তখনকার সেই পরিকাঠামোহীন পরিবেশে দেশের 22তম উঁচু জলপ্রপাত, তার গায়ে মাত্র 18 মাসে সেই 1922 সালেই জলবিদ্যুৎ প্রকল্পের কাজ সেরে ফেলা গেল, যার উদ্বোধন হয়েছিল 1923 সালে। আর পোশাকি নাম দেওয়া হয় সোনা পানি জলবিদ্যুৎ কেন্দ্র। এখনো সেটি আছে। সে সময় ইংরেজ ইঞ্জিনিয়াররাও বলেছিলেন যে বিদ্যুৎ শিল্পের ক্ষেত্রে এমন ঘটনা তখনও পর্যন্ত নজিরবিহীন। বিদ্যুৎ প্রকল্প যদি তার
প্রবাসের মাঠে প্রথম 100 রান হয়, তবে তার দ্বিতীয় দ্বিশত রানটা হলো শিলং গৌহাটিতে থাকাকালীন। সালটা ছিল 1946। তখন কলকাতায় সেই কুখ্যাত দাঙ্গা চলছে সুরাবর্দীর নেতৃত্বে। বিধানচন্দ্র রায় খবর পেলেন তার কলকাতার বাড়িটিতে আক্রমণ চালিয়েছে মুসলিম লীগের সমর্থকরা। ঠিক করলেন তক্ষুনি তাকে কলকাতায় ফিরে আসতে হবে, কিন্তু উপায় নেই। সেই সময়ে গৌহাটি থেকে কলকাতায় আসাটা তো অত সহজ ছিল না। একাধিক ট্রেন বদল করে অনেক সময় সাপেক্ষ ছিল যাত্রা। সেই অশান্ত সময়ে শান্ত মাথায় বিধানচন্দ্র সিদ্ধান্ত নিলেন গৌহাটি থেকে কলকাতা যাওয়ার সরাসরি বিমান ব্যবস্থা চালু করতে হবে। আর যেমন ভাবা তেমন কাজটা শুরু হলো কয়েক বছর বাদেই। দেশভাগের পর অসম থেকে বাংলাদেশ হয়ে আসার যে রেল লাইন ছিল কলকাতায় আসার, সেই রেল লাইনটাও গেল বন্ধ হয়ে। এবার বিধানচন্দ্র রায় তার এক পুরনো বন্ধু এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার এয়ারওয়েজ ইন্ডিয়ার ম্যানেজার কে রায়ের সঙ্গে যুক্ত হলেন, তার সঙ্গে হাত মেলালেন। সদ্য স্বাধীন ভারত, এয়ারফোর্সের বাতিল করা কয়েকটা ওই ডাকোটা বিমান ছিল, সেগুলো তিনি কিনে নিলেন। প্রথমবার কলকাতা ও গৌহাটির মধ্যে চালু হলো বিমান চলাচল। শুধু উত্তর পূর্বই নয়, কলকাতার সঙ্গে এয়ারওয়েজ ইন্ডিয়ার বিমানগুলি উত্তরবঙ্গের যোগাযোগটাও নিশ্চিত করে দিল। এই যে এয়ারওয়েজ ইন্ডিয়া বলে যে সংস্থাটা তৈরি হলো, তার চেয়ারম্যান ছিলেন বিধানচন্দ্র রায়। তারই উদ্যোগে তৈরি হয়েছিল। পরে এয়ারওয়েজ ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়ে যায়। আমরা জানি পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হিসেবে বিধানচন্দ্র রায় দুর্গাপুর ইস্পাত কারখানা, পশ্চিমবঙ্গ রাজ্য ইলেকট্রিসিটি বোর্ড, কলকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, হরিণঘাটা ডেয়ারি, কল্যাণী স্পিনিং মিল, দেশ মেডিকেল, এসব বানানোর ক্ষেত্রে তার কত বড় ভূমিকা ছিল। আসলে আজীবন তিনি মানুষের সেবার ব্রত নিয়েছিলেন। হাসপাতালগুলোকে সাহায্য করা, বিনা পয়সায় রোগী দেখা, এসব তার লেগেই ছিল। এসব করতে করতে না একটা সময় অর্থের টানাটানি শুরু হয় বিধানচন্দ্র রায়ের। বাধ্য হয়ে নিজের তৈরি করা কোম্পানিগুলির শেয়ার, কলকাতা এবং শহরতলিতে থাকা তার জমি বিক্রি করতে শুরু করেন। শেষমেশ তার শিলংয়ের যে প্রিয় আবাস রায় ভিলা ও বিধান ভিলা, সেগুলো তাকে বিক্রি করে দিতে হয়। পরবর্তীকালে এই বাড়িগুলো সরকারি সম্পত্তি হয়ে যায়, সরকারি মালিকানাধীন হয়। লাবানের ওই বাড়িটি এখন সার্কিট হাউস, কিন্তু জরাজীর্ণ সেই বাড়ি। বেশিরভাগ অংশ পুরনো হওয়ায় ওখানে যে সার্কিট হাউস তৈরি হয়েছে তাতে স্থানাভাব দেখা দিয়েছে। তার ফলে মেঘালয় সরকার ঠিক করে ওই বাড়িটি ভেঙে ফেলে নতুন করে ভবন তৈরি করা হবে। কিন্তু বিধানচন্দ্র রায়ের নিজের বানানো বাড়ি ভেঙে ফেলা হবে, তার অনুরাগীরা অনেকেই মানতে চাননি। তা নিয়ে মামলা হয়, কিন্তু শেষ পর্যন্ত ওই জরাজীর্ণ বাড়িটা ভেঙে নতুন করে বিধানচন্দ্র রায়ের মূর্তি রেখে তার স্মৃতিকে বজায় রেখে নতুন ভবন তৈরি করার পক্ষে রায় দিয়েছে সম্প্রতি শিলং হাইকোর্ট। সেই মতো লাবানের বাড়ি আবার নতুন করে সেজে উঠবে। তিনি কংগ্রেসের ছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছেন কংগ্রেস সরকারের, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেদিন হিন্দু প্রধান রাজ্য পশ্চিমবঙ্গের প্রস্তাব দিয়েছিলেন বিধানসভায়, সেদিন সেই প্রস্তাবকে সমর্থন করেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। নেহরুর সঙ্গে নিয়ে তার মতান্তর হয়েছিল। শুধু এই সময় নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন বিধানচন্দ্র রায়। যখন কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হত্যার ছক করা হয় এবং তার আত্মবলিদান হয়, তার তদন্ত চেয়েছিলেন। নেহরুর বিরুদ্ধেই ছিল অভিযোগ, আর নেহরুর দলের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তদন্ত চেয়েছিলেন। কারণ তিনি মনে করতেন তার করা যে প্রেসক্রিপশন, সেই মতো চিকিৎসা করা হলে শ্যামাপ্রসাদের অকাল মৃত্যু হতো না। সেই প্রেসক্রিপশনকে বাতিল করে যে চিকিৎসা করা হয়েছিল, সেটা আসলে শ্যামাপ্রসাদকে হত্যা করারই চক্রান্ত। সেদিন তিনি সত্যের পক্ষ নিয়েছিলেন, আর এই সত্যের পক্ষ নিতে গিয়ে তার জীবনে বিপদ কম আসেনি। তিনি কলকাতা মেডিকেল কলেজে যখন পড়বেন ঠিক করেছেন, সেই সময়
অধ্যাপক পিকের ঘোড়ার গাড়ি একটা ট্রামে ধাক্কা মারে। এ নিয়ে যখন মামলা হবে তখন অধ্যাপক পিক বিধানচন্দ্র রায়কে বলেছিলেন, কারণ ওই দুর্ঘটনার সময় বিধানচন্দ্র রায় সেখানে উপস্থিত ছিলেন। পিক বলেছিলেন যে তাকে আদালতে গিয়ে বলতে হবে যে ট্রামের দোষ, ঘোড়ার গাড়ির নয়। কিন্তু রাজি হননি বিধানচন্দ্র রায়। তিনি চোখে যেটা দেখেছিলেন সেটাই বলতে চেয়েছিলেন যে ঘোড়ার গাড়ির দোষ ছিল, ট্রামের নয়। তার সাজা কি হয়েছিল জানেন? বিধানচন্দ্র রায়ের মতো মেধাবী ছাত্রকে এমবির পরীক্ষার মৌখিক পরীক্ষায় পাস মার্কস দেননি ওই অধ্যাপক পিক। ফলে তার এমবি পড়া হলো না। এরপরে অধ্যাপক লিউকিসের পরামর্শে তিনি এমএলএস পরীক্ষায় বসেন। উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে কর্নেল লিউকিসের অধীনেই তিনি শল্য চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। একই সঙ্গে যখন পড়াশোনা করছেন তখন তিনি প্রাইভেটে রোগী দেখতেন। তখনকার দিনে ভিজিট ছিল 2 টাকা, সঙ্গে এমডির জন্য থিসিস লেখাও চলছে। এরপরে তিনি যখন লন্ডনে যাবেন, বিলেতে যাবেন যখন তিনি উচ্চতর শিক্ষার জন্য, তখন আবার নতুন যুদ্ধ শুরু হলো। তখন তাকে বলা হলো যে বেতনহীন ছুটি নিয়েই পড়তে যেতে হবে, কারণ কোনো ভারতীয়র, কোনো ইউরোপিয়ান ডাক্তার ছাড়া কেউ সবেতন ছুটি পেতে পারেন না লেখাপড়ার জন্য। বেঁকে বসলেন বিধানচন্দ্র রায়। তিনি পারতেন, তার যে বাবার সম্পত্তি ছিল, তিনি প্রাইভেট প্র্যাকটিস করে যে টাকা সঞ্চয় করেছেন তাতে তিনি বিলেতে গিয়ে পড়াশোনা হয়তো করতে পারতেন। কিন্তু তিনি লড়াই করেছিলেন কোনো ইউরোপিয়ান ডাক্তার যে সুযোগ পাবে সেই সুযোগ একজন বাঙালি, একজন ভারতীয় কেন পাবে না। শেষ পর্যন্ত তার লড়াই লেফটেন্যান্ট গভর্নর পর্যন্ত পৌঁছয় এবং বিধানের যুক্তি তিনি মেনে নেন। সবেতন ছুটি মঞ্জুর হয় তার। সেই স্বাধীনতা পূর্ব পশ্চিমবঙ্গে এও তো এক স্বাধীনতার লড়াই ছিল, কিন্তু লড়াই তো তখনও এইভাবে থামতো না। জাহাজে উঠলেন 2 শয্যার কেবিন, তাতে সাহেব সহযাত্রী। কি করে হয়? নেটিভ বেঙ্গলিকে সাহেবের সহযাত্রী করা যাবে না বলে জানিয়ে দিল জাহাজ সংস্থা। আবার যুদ্ধ। এবারেও কিন্তু জিতলেন বিধানচন্দ্র রায়। তার যুক্তির কাছে হেরে গিয়ে শেষ পর্যন্ত জাহাজে সেই ইংরেজের সহযাত্রী হয়েই তিনি গেলেন। 1909 সালের 22শে ফেব্রুয়ারি লন্ডন রওনা হন বিধানচন্দ্র রায়। কলকাতা মেডিকেল কলেজ থেকে এমডি ডিগ্রিধারী বিধানচন্দ্র রায় লন্ডনে সেন্ট বার্থোলোমিউস কলেজে তিনি ভর্তি হবেন। সেখানে গিয়েও যুদ্ধ। সেখানকার ডিন ডক্টর শোর পত্রপাঠ জানিয়ে দিলেন যে না, এখানে হবে না, তুমি এক নেটিভ বেঙ্গলি, তোমার এখানে হবে না। আর বিধানও নাছোড় বান্দা, তিনি ওই লন্ডনে থেকে গেলেন। কারণ তিনি জানালেন যে একই সঙ্গে এমআরসিপি এবং এফআরসিএস করার এর থেকে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, তাই আমি এখানেই পড়ব। শেষ পর্যন্ত তার চাপে কার্যত অতিষ্ঠ হয়ে ওই ডিন ডক্টর শোর বিধানচন্দ্র রায়কে ভর্তি নেন। আর মাত্র 2 বছরের মধ্যে 1911 মে মাসে বিধান ভারতে ফিরে এলেন। একই সঙ্গে এফআরসিএস মানে শল্য চিকিৎসা এবং এমআরসিপি মানে মেডিসিনের বিশেষজ্ঞ হয়ে তিনি ভারতে ফিরলেন। স্বপ্ন ছিল কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক হবেন, সেটাই তিনি চাইলেন। কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপকের পদ শুধুমাত্র ইংরেজদের জন্য, তারাই কেবল ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের অফিসার হিসেবে যোগ দিতে পারেন। বিধান চাইলে কোনো জেলায় মেডিকেল অফিসার হতে পারেন, কিংবা তিনি ক্যাম্বেল মেডিকেল স্কুল, এখন যেটা এনআরএস হাসপাতাল, সেখানে শিক্ষক হতে পারেন। প্রায় 1 বছর বাদে তিনি ক্যাম্বেলে সুযোগ পান। কিন্তু ততদিনে প্রাইভেট প্র্যাকটিস করে তার সুনাম সর্বত্র ছড়িয়ে গেছে। তার ফিও সেই সময় বেরিয়ে গেছে, মানে তাকে তখন ধন্বন্তরী বলা হতো। যেমন তিনি ওষুধ দেন তেমন তিনি অপারেশন করেন। একই সাথে
একজন চিকিৎসক দুটো বিষয়ে এরকম পারদর্শী সেই সময় খুব কম ছিল, মানে ইংরেজ চিকিৎসকদের মধ্যেও কম ছিল। তার এই যে প্রবাদ প্রতিম চিকিৎসার কাহিনী, তার অনেক কাহিনী, তার যে ভারত সরকারের একটা প্রকাশনায় তার যে বিধানচন্দ্রের যে জীবনী গ্রন্থ আছে সেটা যদি পড়েন তাহলে জানতে পারবেন আপনারা যে কত রকমের অবাক করা চিকিৎসা তিনি করেছেন। তখন তিনি মুখ্যমন্ত্রী, একজন অফিসার এসেছেন একটি ফাইল নিয়ে, বিধানচন্দ্র রায় অন্য একটি ফাইল নিজের মনে দেখছিলেন, পড়ছিলেন। হঠাৎ করে সেই অফিসারের দিকে তাকিয়ে বললেন, আপনি এখানে কেন? এক্ষুনি হাসপাতালে যান, আমি বলে দিচ্ছি। সেই অফিসার তো হতভম্ব, কিছু বুঝতে পারছেন না। যান যান যান, এক্ষুনি হাসপাতালে চলে যান, আমি বলে দিচ্ছি। পরে বিধানচন্দ্র রায় বলেছিলেন, তার ঠোঁটে একটা খারাপ ইনফেকশনের গন্ধ আমি পেয়েছিলাম, আরও একটু সময় নষ্ট হলে মারাত্মক ক্ষতিকর কিছু হয়ে যেতে পারত। এসব গল্প নয়, এগুলো সব তার জীবনী গ্রন্থে লেখা আছে। তিনি কাদের ডাক্তার ছিলেন জানেন? তিনি একসঙ্গে মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখ বহু বিখ্যাত মানুষের তিনি চিকিৎসক ছিলেন। আপনাদের একটা কথা বলি যে আমেরিকায় গিয়ে প্রেসিডেন্ট কেনেডির পিঠের ব্যথা সারিয়ে দিয়েছিলেন বাংলার বিধানচন্দ্র। শুধু তাই নয়, কেনেডিকে যে চিকিৎসক দেখতেন তার স্টেথোস্কোপটা তিনি কানে নিয়ে বলে দেন এই স্টেথোস্কোপটাই খারাপ আছে। পরে দেখা যায় সেটা সত্য। শুধু তাই নয়, ব্রিটিশ সাংসদ স্যার এরিক গার্ডন একবার ভারতে এসেছিলেন। এসে তিনি হাঁটুতে একটা চোট পান। চোট পাওয়ার সময় তিনি ছিলেন মুম্বাইতে, কিন্তু তিনি বলেন তিনি বিধানচন্দ্র রায়কে দিয়েই অপারেশন করাবেন। মুম্বাই থেকে স্যার গার্ডনকে কলকাতায় নিয়ে আসা হয় এবং বিধানচন্দ্র রায় তাকে সুস্থ করেন। এসব তো অনেক কাহিনী আছে। মানে বিধানচন্দ্র রায়ের চিকিৎসা ক্ষেত্রের এক একটা গল্প শুনলে মনে হয় তিনি জাদুকর ছিলেন, কিন্তু রাজনীতিও তাকে টানলো দেশপ্রেমের জন্য। স্বাধীনতার পরে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। মহাত্মা গান্ধীর ইচ্ছায় এবং নির্দেশে এক অস্থির সময়ে মুখ্যমন্ত্রী হন তিনি। সদ্য দেশভাগ হয়েছে তার ক্ষত, ওপার বাংলা থেকে শরণার্থীর স্রোত, রাজ্যে কর্মহীনতা, আর্থিক চাপ, খাদ্য সংকট, সব মিলে একবারে নাজেহাল অবস্থা তখন সরকারের। দক্ষতার সঙ্গে সব সামলেছেন বিধানচন্দ্র, একই সঙ্গে উন্নয়নকে এগিয়ে নিয়ে গেছেন। 1947 ডিসেম্বর, মানে স্বাধীনতার পরেও বিধানচন্দ্র রায় ডাক্তার হিসেবে মাসে রোজগার করতেন 42,000 টাকা। এটা তার জীবনী গ্রন্থে রয়েছে। আর মুখ্যমন্ত্রী হিসাবে তার আয় কমে দাঁড়ায় 14,000 টাকা। বিধানচন্দ্র বলতেন, আমি গণতন্ত্র সমাজতন্ত্র কিচ্ছু বুঝি না, শুধু বুঝি সাধারণ মানুষকে কত বেশি সুবিধা দেওয়া যায়। আপনারা ভাবুন, আজকের দিনেও যখন মতবাদের লড়াই চলে তখন মনে হয় না বিধানচন্দ্র রায় কত প্রাসঙ্গিক। তিনি তো সেই সার কথাটা বলে গেছেন, মানুষের সুবিধা হয় যে কাজটায় সেটাই সরকারের কাজ। তিনি কতটা দেশপ্রেমিক ছিলেন সে তো সকলের জানা, কিন্তু তিনি কতটা ধর্মপ্রাণা ছিলেন, একই সঙ্গে দেশপ্রেম এবং তার সংস্কৃতির প্রতি প্রেম, সনাতন সংস্কৃতির প্রতি কত প্রেম সেটা বোঝা যায় তার একটি গল্প থেকে। 1956 সালে বিধান রায় তখন মুখ্যমন্ত্রী, তখন তৎকালীন সোভিয়েত রাশিয়ার নেতা নিকিতা ক্রুশ্চেভ এখানে এসেছিলেন। তিনি একদিন আলোচনার মধ্যে মানে বিধান রায়কে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানে বিধানচন্দ্র রায় যান। সেখানে তিনি বলেছিলেন যে আপনি একবার আমাদের দেশে আসুন, আমন্ত্রণ জানান। তখন বিধান রায় বলেছিলেন, যে দেশে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই এই বয়সে আমি সেখানে গিয়ে মরতে চাই না। তখন বিধানচন্দ্র রায়ের বয়স 74 বছর হবে। ক্রুশ্চেভ এর জবাবে বলেন, আপনি তো বিজ্ঞান মনস্ক, ঈশ্বর দেখেছেন নাকি? রসিক বিধানচন্দ্র রায় ক্রুশ্চেভকে জবাবে বলেছিলেন, আপনিও তো ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ তরঙ্গ চাক্ষুষ করেছেন কখনো? চুপ করে গেছিলেন ক্রুশ্চেভ। এরপর
দীর্ঘ কথোপকথনের পর ক্রুশ্চেভ বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রীকে একটি ব্যক্তিগত বিমান উপহার দিতে চেয়েছিলেন। একটি বিমান যেটায় শুধু বিধানচন্দ্র রায় চড়বেন। অস্বীকার করেছিলেন বিধানচন্দ্র রায়, বলেছিলেন পরিবর্তে যদি দিতেই হয় চিকিৎসার কিছু উন্নত যন্ত্রপাতি দিন, আমাদের বাংলার মানুষের সুচিকিৎসা প্রয়োজন, এখানে তেমন যন্ত্রপাতি পাওয়া যায় না। ক্রুশ্চেভ পাঠিয়েছিলেন সেই সব যন্ত্রপাতি, কাজ হয়েছিল। বিধানচন্দ্র মুখ্যমন্ত্রী হয়েছিলেন স্বাধীনতার মাত্র 5 মাস পরে, 1948 সালের 23শে জানুয়ারি। আপনারা জানেন সেই দিনটা মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1962-র 1 জুলাই। সেদিন তার জন্মদিন ছিল। সেদিন ওয়েলিংটন স্ট্রিটের বাড়িটায় খুব ভিড় হয়েছিল, জন্মদিনের ভিড়। শুধু ফুলের পাহাড় জমেছে, পাহাড়ের মতো ফুল। এসেছিলেন রাষ্ট্রপতিও, নীলম সঞ্জীব রেড্ডি। দুপুর 12টায় জীবন অবসান বাংলার রূপকার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের। জন্মদিনের ফুলে ফুলে ঢেকে গিয়েছিল তার দেহটা। এই প্রতিবেদন কেমন লাগলো এবং বিধানচন্দ্র রায় সম্পর্কে আপনার অনুভূতি জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।